আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকের এই ভিডিওয়ে পেপটিক আলসার নিয়ে কথা বলছি। পেপটিক আলসার। আমি যে কেসটা নিয়ে শুরু করছি, এর একটা কেস আর কি। এটা আমার 2022 সালে দেখা। সে রুগীটা আমার কাছে আসছিল পেটের মধ্যে একটা ডাল পেইন নিয়ে। মাঝে মাঝে সেই ব্যথাটা জ্বালার মতো হচ্ছিল, বিশেষ করে খাওয়ার পরে, এবং রাত্রেবেলা ব্যথা বেশি হচ্ছিল। কিভাবে সেটার চিকিৎসা করি, পেপটিক আলসার হলো, সেই গল্পটাই করব। প্রথমে বলে নিই পেপটিক আলসার। আসলে পেপটিক আলসারটা কি? খুব সহজ করে যদি বলি, আমাদের যে মানব শরীর আছে, স্টমাক বলে একটা যন্ত্রাংশ আছে, যেখানে যতই শক্ত কিছু যাক না কেন, যার মধ্যে যে ফায়ারটা হতে থাকে গলিয়ে ফেলতে সম্ভব, এবং গলায় ফেলার পরে প্রয়োজনীয় জিনিস শরীরে লেখে বাকিটা মলমূত্র আকারে বের করে দেয়। পাকস্থলী। এই পাকস্থলীর ঠিক নিচের দিকে এরকম একটা আছে, নিচের অংশে এক ধরনের ক্ষত হয়। ক্ষত জায়গাগুলোতে যখন অ্যাসিড যায়, পেপসিন বলা হয় আর কি, সেখানে আলসার তৈরি হয়, এবং ওই আলসারটাকে যখন আমরা এন্ডোস্কোপি করি তখন ওইটাকে পাই পেপটিক আলসার নামে, ডিওডেনাল আলসার নামে। তাহলে সোজা কথা হলো, পেপটিক আলসার হচ্ছে খাদ্যনালীর নিচের অংশে পাকস্থলী বা ডিওডেনামে বা ক্ষুদ্রান্তে ছোট ছোট ঘা হয়। তবে ম্যাক্সিমাম কেস যদি আমরা ঘাটি দেখি, তাহলে পাকস্থলীতে এবং ডিওডেনামের মধ্যেই আমরা বেশি দেখে থাকি। আচ্ছা, কারণ কি? লক্ষণগুলো একটা বলেছি, যেটা নিয়ে রুগী আসছিল। এখন হচ্ছে কারণ কি, কজেশন কি? দেখেন, আমি যদি ডেভিডসনের রেফারেন্স দিয়ে বলি, আমাদের সব থেকে ভ্যালুয়েবল দুইটা প্র্যাকটিস অফ মেডিসিন, যেখানে রোগ নিয়ে আপডেট সব লেখা থাকে, একটা হ্যারিসন, একটা ডেভিডসন। আমাকে ডেভিডসনটা বেশ ভালো লাগে, আমি সুযোগ পেলেই দেখার চেষ্টা করি। যখন পড়াশোনা করেছি তখন 22তম এডিশনটা হাতে পেয়েছিলাম সর্বশেষ। 22তম এডিশনের আপনার 872 নাম্বার পৃষ্ঠায় এই পেপটিক আলসার নিয়ে লেখা আছে, এই স্পাইলোরি সহ পুরাটা লেখা আছে আর কি। তো আমরা যদি সেখান থেকে বলি, তাহলে এর সঠিক কারণটা কি সেটা বলা সম্ভব নয়। রোগীরা অনেক সময় জিজ্ঞেস করে, আমার যে রোগ হলো এর পেছনে কারণ কি? কারণ অজানা। তবে যখন পাকস্থলীর প্রতিরোধক ক্ষমতা কমে যায়, অ্যাসিড ও পেপসিনের মধ্যে যদি অসমতা হয়, তখন পেপটিক আলসার হয়ে থাকে বলে থাকি আমরা। যেমন আপনার মিউকোসার প্রতিরোধ কমে গেলে, পাকস্থলীর রস নিঃসরণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি ধূমপায়ী হন, সেক্ষেত্রে আপনি যদি খাবার ঠিক মতো না চিবিয়ে বসে আও আও করে একদম খেয়ে পরে শেষ করে দিলেন, সেখান থেকে হতে পারে। আপনার খাদ্যাভ্যাসের যদি অনিয়ম থাকে, সে কারণে হতে পারে। এবং যারা ও পজিটিভ, ও গ্রুপের রক্ত নেগেটিভ পজিটিভ, এদের ডিওডেনাম আলসার বেশ দেখা যায়। এবং আমি বলবো, যারা ডাক্তাররা দেখছেন, আপনারা প্রয়োজনে রক্ত পরীক্ষা করে দেখবেন, ও এর গন্ধ পাবেনই। তারপরে আমরা যেহেতু মেন্টালি নিয়েও কাজ করি, সেদিক থেকে বলতে পারি, যারা অত্যন্ত আবেগ তাড়িত মানুষ, তাদের হতে পারে। যারা অত্যন্ত দুশ্চিন্তা করে, তাদের হতে পারে। কোনো আঘাত বা অপারেশনের পরে যেই মেডিসিনগুলো দেয়, নন স্টেরয়েড ইনফ্লামেশন বিরোধী যে ওষুধগুলো, সেখান থেকেও কিন্তু এই পেপটিক আলসার হতে পারে। তবে অরিজিনাল কারণ কি, এটা অজানা। অরিজিনাল কারণটা অজানা। আমি নন স্টেরয়েড বলতে ওই যে অ্যাসপিরিন গ্রুপের যে ওষুধগুলো আছে, ইন্ডোমেথোসিন গ্রুপের যে ওষুধগুলো আছে,
সেগুলোর কথাই বলছি। এখন অ্যালোপ্যাথি ওষুধের কথা বললে বলবেন আপনি প্র্যাকটিস অফ মেডিসিন ও অ্যালোপ্যাথি দেখিয়েছেন, আবার ওষুধের নামও তাদের বলছেন। আসলে দেখেন, আপনার আমার ওই ওই পর্যন্ত যায়নি। আর প্র্যাকটিস অফ মেডিসিন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি না, ওটা রোগের গল্প বলা আছে, ওখানে গবেষণা লিখা আছে। আপনি যেহেতু চিকিৎসক, একজন রেজিস্টার্ড চিকিৎসক, আপনাকে ওটা পড়তে হবে, কোনো কথা নাই। আর যদি না পারেন সেটা আপনার কমতি, আপনাকে এখানে চুপ থাকতে হবে এবং শিখার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। আচ্ছা, তারপরে মস্ত বড় যেটা কারণ সেটা হলো হেলিকো ব্যাক্টার পাইলারি, বা যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে এইচ পাইলোরি বলে থাকি, একটা ব্যাকটেরিয়া। শতকরা পেপটিক আলসারের পেছনে ভুল যদি না বলি 80 থেকে 90 বলা যেতে পারে এই সংক্রমণের ফলে হচ্ছে। খুব সাংঘাতিক। বিশেষ করে যারা মদ্যপান করেন, সেদ্ধ খাবারগুলো খান, যেগুলো খুব বেশি সেদ্ধ হয়নি, আধা সেদ্ধ, বিশেষ করে রেড মিট আপনাদের হতে পারে। এখন কথা হলো উপসর্গগুলো কি, লক্ষণ কি, যে লক্ষণগুলো দেখলে আমরা ধারণা করে নিতে পারি যে না, রোগীটা পেপটিক আলসারে ভুগতেছে। পেপটিক আলসার যেহেতু হয়েছে, তার মধ্যে ডেসপেপসিয়াও আছে। কারণ ওই ডেসপেপসিয়ার কজেশন যদি আমরা খুঁজতে যাই, তাহলে কিন্তু 1 নম্বরে যে রোগের নাম পাবো এই জিআই ডিসঅর্ডারের মধ্যে, এই পেপটিক আলসারের কথা পাবো। আচ্ছা, এখন আপনার লক্ষণের মধ্যে রোগীর মধ্যে দুর্বলতা পেতে পারি। এই দুর্বলতার পেছনে যদি কোনো গল্প শুনতে যায়, কজেশন শুনতে যায়, তাহলে বলবে কোনো কারণে মারাত্মক রক্তক্ষরণ হয়েছে, সেখান থেকে দুর্বলতা। রোগী অজ্ঞান হয়ে পড়েছিল, সব সময়ের জন্য বমি বমি আছে, শরীরে ঘাম হতে পারে, খাবার দাবারের পরে ওই বমি বমি ভাব আরো বিশেষ করে বাড়ছে এবং নিচের পেটের দিকে বা পেছন সাইডের দিকে, লোয়ার ইন ব্যাক, কেমন যেন একটা ভার ভার হয়ে আছে। কারণ এখন কথা হলো, এই পেছনের দিকে ভার শুধু কি এই কারণে হয়ে থাকে? না, বহুত কারণ আছে। পাইলসের কারণে হতে পারে, এরপরে আপনার স্যাক্রালাইজেশনের কারণেও হতে পারে, ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে সে কারণেও হতে পারে, অনেক কারণ। আচ্ছা, যার পেপটিক আলসার হয়ে গেছে সে যদি আসে আপনার কাছে, সে রক্ত বমি নিয়ে আসতে পারে, কালো রক্ত বমি, অথবা রক্ত বমি যদি না হয় তাহলে বলবে কালো পায়খানা হয়েছে, তার সঙ্গে লাল রক্ত বেরিয়েছে, বা কালো চাকা চাকা রক্ত বেরিয়েছে। অথবা এটা বলতে পারে আমি পায়খানার প্রেসার নিয়ে বসেছি, পায়খানা আমার হয়নি কিন্তু রক্ত বেরিয়ে গেছে ঝরঝর করে। হেমারয়েডসের কারণেও হতে পারে, ফিস্চুলার কারণেও হতে পারে, ফিশারের কারণেও হতে পারে, আবার এই কারণেও হতে পারে। কিন্তু যেহেতু রক্ত বমি তার সঙ্গে যদি রক্ত পায়খানা হয়, তাহলে মুখ দিয়েও বের হচ্ছে, নিচ দিয়েও বের হচ্ছে, এক্ষেত্রে আমি ধারণা করে নিতেই পারি পেটের মধ্যে কোনো একটা গন্ডগোল বেঁধে আছে। বড্ড সত্য কথা। খুব অবস্টিনেট মেন্টালিটির মানুষ যদি না হয়, জেনারেল যদি হয়, তাহলে কিন্তু আপনার আমার আগে এই কমপ্লেন নিয়ে উনি একজন গ্যাস্ট্রোলজির সঙ্গেই কথা বলবেন এবং সে তার ম্যানেজমেন্ট ঠিক করবেন, মানে কিভাবে চিকিৎসা শুরু করা যেতে পারে। বিস্তারিত শুনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটা ফাইন্ড আউট করে এরপরে ট্রিটমেন্ট শুরু করবেন। কিন্তু যারা অবস্টিনেট চিন্তা ভাবনা নিয়ে না, আমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাব না, আমি এমন অনেক রোগী দেখেছি, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাব না, হোমিওই খাবো, মরলে মরলাম, কিন্তু তাদের কাছে গিয়ে ভালো হয়েছে। আবার
আমি এখনো আছে, উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, প্লিজ আপনি মাইন্ড করবেন না, হয়তো আপনি বুঝতে পারবেন আমার কথা শুনে। উনি অ্যালোপ্যাথির ধারের কাছে, ইভেন ওনার পরীক্ষা নিরীক্ষাগুলোও উনি তাদের কাছে গিয়ে করতে রাজি না, করবো না। আমি ওষুধ খাবো, আমার সিমটমস ভালো হয়ে গেছে, আমার রোগ ভালো হয়ে গেছে, এইরকম চিন্তাধারার লোক উনি। এটা করবেন না। আবার অনেকে হোমিওপ্যাথি ছাড়া কিছু করবে না, অ্যালোপ্যাথির কাছে ভালো হয়েছে, অ্যালোপ্যাথি ছাড়া কিছু করবে না। মেয়ে বা ছেলে এসে হোমিও ডাক্তারের কাছ থেকে 200-300 টাকার ওষুধ নিয়ে যে খাইয়েছে, ও বাকি ওষুধ ফেলে দিতে হয়েছে, এটা খেয়ে ভালো হয়ে গেছে, এরকম আছে। এগুলো বাস্তব কথা বলতেছি। আচ্ছা, তারপরে হলো কোনো পেইন ছাড়া বমি হতে পারে এবং টাটকা রক্ত বের হতে পারে। কখনো কখনো কফির লিকার যেমন মেশিন দিয়ে বের হয়, ঠিক ওই রকম গাদযুক্ত বমি বের হতে পারে। এরপরে পায়খানার সঙ্গে রক্ত বের হবে। খাবারগুলো যে খাচ্ছেন, ওই যে ডেসপেপসিয়া বলেছি, যা খাচ্ছেন তাই বের হচ্ছে, খোসা মোসা সব হড়মড় করে বেরিয়ে চলে আসতেছে, পায়খানার সঙ্গে লাল রক্ত বের হচ্ছে। অনেক সময় রুগী এই সিচুয়েশন থেকে একটা শক পেয়ে যায়, ট্রমার মধ্যে চলে যায়, প্যানিক অ্যাটাক হয়ে যায়। ওই মুহূর্তগুলো আসলে এই রুগীর মধ্যে একটা অস্থিরতা কাজ করে, ভুল ভালো বকতে পারে এবং রোগীর মস্তিষ্কে এই অস্থিরতা থেকে অতিরিক্ত রক্ত সঞ্চালন হয়ে রোগী স্ট্রোক পর্যন্ত করতে পারে। পেশেন্ট পেয়েছি তাই বলছি, বইপত্রের মধ্যেও আছে, সম্ভাবনা ঘটছে, ঘটতে পারে, হতে পারে, এগুলো মাথায় রাখতে হবে। এরপরে আমি রোগীর যদি নাড়ি চেক করি, তাহলে পাবো খুব স্লো, পাচ্ছি না বললেই হয়। আবার কখনো দেখব যে খুব ফাস্ট র্যাপিড হচ্ছে, রোগীর রক্তচাপ অনেক সময় কমে যেতে পারে, এটাও পেতে পারি। যখন এই সিমটমস গুলো আমরা পাবো, তখন আমাদেরকে চেক করতে দিতে হবে। এই স্পাইলোরি আমরা তো দেখব প্যাথোলজি টেস্টের মাধ্যমে, এছাড়াও আমরা অ্যান্ডোস্কোপি করতে দিতে পারি, সেখান থেকে ভেতরের অবস্থা চলে আসবো। এরপরে বেরিয়াম মিল এক্সরে করলে ডিওডিনামের যে ক্যাপের ডিফর্মিটিসটা আছে সেটা স্পষ্ট আমরা দেখতে পাবো। এই পরীক্ষা নিরীক্ষাগুলো দরকার। আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে যেহেতু এটা একটা আলসার, ঘা, ক্ষত নিয়ে আসতেছেন, আমাকে আরবিএসটা দেখতেই হবে এবং আপনাকে ওখানে ফুল টাইট মারতে হবে, কন্ট্রোলে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনাকে ঔষধ পর্যন্ত আমাকে সাজেস্ট করা লাগতে পারে। দেখেন, পৃথিবীতে সুস্থ হতে হলে অবস্টিনেট চিন্তা ভাবনার হলে চলবে না, এবং রোগাগ্রস্ত মানুষকে ভালো রাখতে হলে, সুস্থ রাখতে হলে আপনি ডাক্তার হিসাবেও অবস্টিনেট চিন্তা ভাবনা রাখতে পারেন না। আপনি হলফ করে নিজেও বলতে পারবেন না সুস্থতা আপনার হাতে আছে কিনা। নেই। আপনি আমি চেষ্টা করতে পারি, কি করতে পারি, চেষ্টা করতে পারি। এখন গ্যাস্ট্রোডিওডেনাল থেকে ধরেন রক্তক্ষরণ হচ্ছে, বমি পায়খানা এগুলো হচ্ছে, এটা যদি চলতেই থাকে, ওই যে বললাম না যে অবস্টিনেট লোক, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাব না, মরলে মরবো। দেখেন, পেপটিক আলসার, এই সিমটমস গুলো শুনে, কজেশন গুলো শুনে মনে হচ্ছে কি খুব সূক্ষ্ম একটা জিনিস না, ছোট্ট একটা জিনিস। হলো তা কি হলো, গ্যাসের ওষুধ প্রতিদিন খাবো ভালো হয়ে যাবে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে 20 টাকা 30 টাকার ওষুধ খাবো ভালো হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা তো না। বর্তমানে গবেষণায় দেখা গেছে প্রায় 30% মানুষ এরকম মুখ দিয়ে, মলদার দিয়ে রক্ত বেরিয়ে মারা যাচ্ছে। তাই এই রকম সিচুয়েশনে পড়লে অবশ্যই ইমার্জেন্সিতে যোগাযোগ করবেন সরকারি হসপিটালে। আর যারা হসপিটাল বহুত দূর, আপনার এলাকায় একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার আছে, তার শরণাপন্ন হবেন এবং
প্রতিনিয়ত ডাক্তার তাকে পর্যবেক্ষণে রাখবে, পর্যবেক্ষণ করে তাকে ঔষধ দেবে। তবে যদি দেখে যে না, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ ইমার্জেন্সিতে যোগাযোগ করবেন। আচ্ছা, তাহলে এখন কথা হলো পেপটিক আলসারের ক্ষেত্রে আপনাদের কাজ কি, মানে আমরা যে হোমিওপ্যাথি ডাক্তার, আমাদের কাজ কি, আমাদের ওষুধ কি, প্রত্যেকটা ভিডিওতে বলছি, আমি এই ভিডিওতেও বলবো। আমাদের ট্রিটমেন্ট হলো সিমটমস নিয়ে। আমরা টোটালিটি সিমটমস নিয়েও কাজ করতে পারি, রোগীর অবস্থা অনুযায়ী আমরা আক্ষরিক সিমটমস নিয়েও কাজ করতে পারি। সিমটমস অনুযায়ী যখন কাজ করব, আমি এখন যে ওষুধগুলো বলছি ম্যাক্সিমাম কেস কাভার করে, কিন্তু এর বাইরেও কাভার করে। যেমন খাবার দাবারের পরে কষ্ট বাড়ছে, রাত্রে কষ্ট বাড়ছে, আমরা জেনারেলি যদি এই সিমটমসগুলো নিয়ে কাজ করি, 100-র উপরে ওষুধ আছে। 100-র উপরে কি আছে? ওষুধ আছে। তবে যে ওষুধগুলোর কথা না বললেই না, ফসফরাস দারুণ একটা ওষুধ পেপটিক আলসারের। ঠান্ডা পানি খুব ভালো লাগে যখন পেটের মধ্যে জ্বলে, যখন পেটের মধ্যে জ্বলে তখন ঠান্ডা পানি খুব ভালো লাগে, কিন্তু পানিটা গিয়ে যেই পেটের মধ্যে গরম হয় আর অমনি সব হড়মড় করে উঠে চলে আসে। এই যে লক্ষণ, বিশেষ লক্ষণ মনে রাখতে হবে। এর উপরে এরকম যদি কোনো লক্ষণ নিয়ে পেপটিক আলসারের রোগী আসে, আমরা তখন ফসফরাসকে চিন্তা করব, আমরা গ্রাফাইটিসকে চিন্তা করতে পারি, ভমিটিং আফটার ইটিং, ভমিটিং আফটার ইটিং মানে খাওয়া মাত্র ইমিডিয়েটলি আফটার ইটিং সে বমি করে ফেলছে, পায়খানাটা কষা, চেহারার দিকে তাকিয়ে দেখতেছি কোনো গ্লেজ নাই, আনহেলদি। বলবেন এই অবস্থায় তো আনহেলদি থাকাটাই স্বাভাবিক। খোঁজ নিয়ে জানতে পারলাম মাছের গন্ধ শুনলেও বমি চলে আসে, মাছ বাড়িতে সে কিনতো না, সে খায় না, তাই ঠান্ডা মান্ডাও বেশি ভালো লাগতো না, কষ্ট হতো। আমরা গ্রাফাইটিসকে চিন্তা করতে পারি। এরপরে হাইডাস্টি স্ক্যান, ক্যাসকারা স্যাং, এই ওষুধগুলো মোস্ট ইফেক্টিভ ওষুধ পেপটিক আলসারের জন্য। রোগী এসে বলছে, ডাক্তারবাবু জানেন, আজ থেকে 6 মাস আগে আমার এই পেপটিক আলসার ধরা পড়েছে, এই দেখেন কতগুলো ফাইল নিয়ে আসছি। সব কেমন আছেন ওষুধগুলো? না, বেশ ভালো আছি, কিন্তু জানেন তো আমার ওয়েট লস হচ্ছে। পেপটিক আলসার, স্টমাক আলসার উইথ কি ওয়েট লস, কি আপনি চিন্তা করবেন না হাইডাস্টি স্ক্যানকে? তাও সিমটমস, আরো অনেক সিমটমস আছে, অতগুলো তো আর আলোচনা করা যাবে না। মোস্ট ইফেক্টিভ রেমেডি সিভি, যেটাকে কার্বোভেজ বলা হয়। কোন দিক থেকে চিন্তা করা যায় না পেপটিক আলসারের জন্য? পেপটিক আলসারের ইউনিক সিমটমস গুলোর জন্য ঠিক করি। ইউনিক সিমটমস খুঁজতে গেলে অন্য ওষুধ আসতে পারে। জেনারেল যদি সিমটমস গুলো, মোটা দাগের গুলো যদি খুঁজেন, 10টা সিমটমস যদি আমরা নিই, 8টাই কভার করবে কার্বোভেজ। লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, আমি যেই মিষ্টি খাই ওই কষ্ট বাড়ে, কিন্তু মিষ্টি আমার বেশ প্রিয়। গরম খাবার খেলে কষ্ট হয়, তারপরেও ও যেনই আমার পছন্দ। পাশ থেকে গার্জিয়ান বলে উঠলো এই রোগটা হওয়ার পরে এমন খ্যাটমেটা হয়েছে, যা বলে তা যদি না শুনি তো আমাদের কপালে দুঃখ আছে। আমাদের কথা কপালে কি আছে? দুঃখ আছে। আমরা লাইকোকে চিন্তা করতে পারি, আমরা ক্যালি বাইক্রোমিকামকে চিন্তা করতে পারি ফর আলসার ইন স্টমাক, নাক্স ভূমিকা অস্বীকার করা যায় না। খাবার দাবার খেলেই অহেতুক পেটের ব্যথা বাড়ে, খাবার দাবার খেলেই অহেতুক পেটের ব্যথা বাড়ে। যেই ঢেকুর উঠতে সব আরাম, ভালো হয়ে গেছে, হ্যাঁ রে আমি আর ডাক্তারের কাছে যাব না বলছি। কেন? এখনই যে পেটের ব্যথায় মরলাম মরলাম করছিলি,
না এ ঢেকুর উঠলে সব ঠিকঠাক, আবার হোক তখন যাব। কিন্তু পেটের ব্যথা উঠলে তার মেজাজটা আর ঠিক থাকছে না। আর্জেন্টাম নাইট্রিকাম, radiating pain in stomach, in abdomen for peptic ulcer, radiating pain। আমরা আর্জেন্টাম নাইট্রিকামকে চিন্তা করতে পারি। মাচ রেস্টলেস, কোনো জায়গায় বেরোতে যাচ্ছে তখনও ও তার আলসারের ব্যথা শুরু হয়ে যেতে পারে, তখনও তার আলসারের ব্যথা কি হতে পারে, শুরু হতে পারে। এই উদাহরণস্বরূপ যেভাবে বলছি, আমি লক্ষণগুলোও বললাম রোগের, এই রোগের আমি লক্ষণগুলোও বললাম। আমরা কিভাবে ঔষধটা প্রেসক্রিপশন করি গত ভিডিওতেও বলেছি। ইউনিক সিমটমসগুলো আমরা খোঁজার চেষ্টা করি, আজকের ভিডিওতেও বললাম। বুঝতে পারলেন? এই জন্য আমরা ওই যে গতকালকে বলেছি, আপনার বর্তমান কষ্ট কি, আপনার বংশে ছিল কিনা, আপনার অতীতে কোনো রোগ হয়ে সেটা চাপা পড়ে রোগ হয়েছে কিনা, অ্যাসোসিয়েটেড কোনো কমপ্লেন্স আছে কিনা, আপনার জেনারেল কি, আপনার মেন্টাল কি। এই 5টা জিনিস যখন আমরা পাই একটা রোগীর কাছ থেকে, এবং এই 5টা পয়েন্টের মধ্যে থেকে যখন ইউনিক সিমটমসগুলো আমরা খুঁজে বের করি, ক্যালকুলেশন করি, ওইখান থেকে একটা বা দুটো ওষুধ আপনাদের জন্য আমরা সাজেস্ট করি, আর যেটা খেয়ে আপনার পরিপূর্ণ সুস্থতা লাভ করেন। সময়ও কম, সময়ও বাঁচে, সুস্থও হন, পয়সাও খরচ কম হয়। কিন্তু বড় দুঃখের কথা, এমন সময় আপনারা আসেন মাল্টিপল রোগ নিয়ে। প্রত্যেকটা ভিডিওতে বলছি, রাগ করবেন না। এখন বলতে পারেন মাল্টিপল রোগ যদি ভালোই করতে না পারেন তাহলে কেমন আপনারা হোমিওপ্যাথি ডাক্তার? না, হচ্ছে না যে তা না, হচ্ছে। এতে আপনার সময়ও ব্যয় হচ্ছে, অর্থও ব্যয় হচ্ছে, ডাক্তারেরও ভোগান্তি হচ্ছে। তাই একটু কষ্ট হলেই ডাক্তারের কাছে চলে আসবেন, সুস্থ থাকতে হবে। আর যদি ন্যাচারালি বুঝতে পারেন যে অমুক কারণে হচ্ছে, ওটা বাদ দেবেন, তাহলেই সুস্থ থাকতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি পেপটিক আলসার সম্পর্কে জেনারেল একটা নলেজ এবং হোমিওপ্যাথি চিকিৎসা কি সে বিষয়ে আপনাদেরকে আমি ইন্সপায়ার করতে পারলাম। একেধারে যারা ডাক্তার আছেন, যারা প্র্যাকটিস অফ মেডিসিনকে খুব ভয় পাচ্ছেন, এতটুকু বিষয়, এই প্রাথমিক ধারণাটুকু যদি রাখেন অনেকখানি ইমপ্রুভ করবেন। এবং সমাজে সাধারণ মানুষও যদি এতটুকু ধারণা রাখেন তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বুঝতে পারবেন। আমি হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার প্রসারের জন্য কাজ করছি, তাই আমার রিকোয়েস্ট থাকবে, আপনার ইচ্ছার বিরুদ্ধে হলেও এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন। এখনো রিয়েল হোমিওপ্যাথ দুনিয়াতে আছে এবং এটা একটা ন্যাচারাল ট্রিটমেন্ট। আপনি প্রয়োজনে সার্চ করে দেখতে পারেন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।